প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে ইরান জুড়ে ক্ষেপণাস্ত্রের মহড়া, অপ্রত্যাশিত হামলা চালাতে পারে খামেনি প্রশাসন, দাবি ইসরায়েলের। ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাতভর 600 ড্রোন ও 30টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, শিশুসহ 3 জন নিহত, জবাব দেয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 3, যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন, 2 ফিলিস্তিনির প্রাণহানি, জেরুজালেমে বাড়িতে ভাঙচুর। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে ভয়াবহ পরিণতি হবে ভেনেজুয়েলার, হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন আগ্রাসন ঠেকাতে কারাকাসের আইন পাস। প্রতিরক্ষা প্রস্তুতির জন্য বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে চলে এই মহড়া। তেহরান প্রতিরক্ষার কথা জানালেও ইসরায়েলের দাবি মহড়ার আড়ালে অপ্রত্যাশিত হামলা চালাতে পারে খামেনি প্রশাসন। পশ্চিমা বিশ্লেষকদের দাবি ইরান এখনও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে শত্রুর দিকে, ধ্বংস করছে লক্ষ্যবস্তু। স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়ার প্রকাশিত ভিডিওতে এভাবেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধুই প্রতিরক্ষামূলক এবং আলোচনার বিষয় নয়। যদিও এ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল, দেশটির প্রধান সেনা কর্মকর্তা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, ইরানের মহড়াগুলোর আড়ালে সম্ভবত হামলার প্রস্তুতি হতে পারে। তবে এখনো কোনো হুমকির চিহ্ন দেখছে না মার্কিন গোয়েন্দারা। ইরান রাশিয়ার সঙ্গে যৌথভাবে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। পায়া বা তলু-3, জাফার 2 এবং কওসার 1.5 স্যাটেলাইটগুলো ভূ পর্যবেক্ষণ, কৃষি, পরিবেশ ও স্মার্ট ফার্মিংয়ে ব্যবহৃত হবে। পশ্চিমা দেশগুলো বলছে, স্যাটেলাইট প্রযুক্তি দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পর্কিত। এদিকে ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে, শত্রু যদি কোনো পদক্ষেপ নেয় তা জেনে বুঝে মোকাবিলা করা হবে। সেনাপ্রধান জানান, সীমান্তে মোতায়েন থাকা সেনারা দেশকে রক্ষা এবং আত্মত্যাগের জন্য সর্বদা প্রস্তুত। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইরান এখনও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের এই প্রচেষ্টা শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দিয়ে তেহরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। সংস্থাটি বলছে, ওই স্থাপনার প্রবেশের বিষয়ে খোদ সংস্থাটি সিদ্ধান্ত নেবে। তবে IAEA এর এমন অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এই অবস্থায় ইরানের 4র্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করার তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। এদিকে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের দাপ্তরিক সংবাদ সংস্থা মিজান জানায়, সুপ্রিম কোর্ট দণ্ড বহাল রাখার পর শনিবার সকালে আঘিল কোশাভার্জ নামে ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। এর আগে চলতি বছরের শুরুতে 27 বছর বয়সী আঘিলকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়া থেকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর এ ধরনের অভিযোগে অন্তত 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA জানিয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আদৌ প্রবেশ করা যাবে কিনা তা সংস্থাটি নিজেই ঠিক করবে। ইরান একতরফাভাবে এর সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, স্থাপনাগুলো অনিরাপদ ও পরিদর্শক প্রবেশে অনুপযোগী হয়ে থাকলে তা যাচাইয়ে IAEA-কে সুযোগ দিতে হবে। যদিও সংস্থাটির এ ধরনের অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের সঙ্গে ফোনালাপে পারমাণবিক ইস্যুতে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফোনালাপ ইস্যুতে আরাকচি বলেন, ইরান কখনোই সংলাপ প্রত্যাখ্যান করেনি, তবে একতরফা চাপের ভিত্তিতে আলোচনা গ্রহণযোগ্য নয়। এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 3 ইউরোপীয় শক্তির অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন তিনি। ইরান 4র্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করেছিল বলে তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে।
দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনত এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বিজ্ঞানীরা পিওর ফিউশন বা বিশুদ্ধ পারমাণবিক সংযোজন প্রযুক্তির ওপর ভিত্তি করে অস্ত্র তৈরির তাত্ত্বিক দিকগুলো খতিয়ে দেখেছেন। এই প্রযুক্তির বিশেষত্ব হলো এতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের প্রয়োজন হয় না, পাশাপাশি বিস্ফোরণের কারণে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বা ছায়াও তৈরি হয় না। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই এই প্রযুক্তিতে সফলভাবে অস্ত্র তৈরি করতে পারেনি। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত ৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, এতে অন্তত 13টি পরিবার ঘর ছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে, ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সিরিয়ায় আবারও শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। দেশের আলেপ্পোতে সরকারি বাহিনী আর কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও 11 জন। এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে চলা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই এ ঘটনা ঘটায়। প্রশ্ন উঠছে, কেন এত সহিংসতা? স্থানীয় সময় সোমবার সিরিয়ার আলেপ্পো শহরের শেখানো লাইরমুন গোলচত্বরে সিরীয় নিরাপত্তা বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফি এলাকায় যৌথ চেকপোস্টে থাকা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে এসডিএফ। দুই বাহিনীর সহিংসতা এমন সময় ঘটেছে যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে সিরীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসডিএফ বাহিনীকে সিরিয়ার নতুন জাতীয় সেনাবাহিনীতে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে। তাই প্রশ্ন উঠছে, কেন এত সহিংসতা? গত মার্চে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফ এর সঙ্গে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তুরস্ক চায় এসডিএফ ভেঙে তাদের যোদ্ধাদের আলাদাভাবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হোক। তবে কুর্দি পক্ষ চাইছে একক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত হতে। বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই এখন সিরিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছে। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এখন পর্যন্ত শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। পুতিন বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। এর মধ্যেই ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিল ইউরোপীয় ইউনিয়ন। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।
দুই দেশের সংঘাত নিয়ে এক মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়ে তার আত্মবিশ্বাস নেই। তার মতে দনবাস, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র আর নিরাপত্তা নিশ্চয়তা এই ইস্যুগুলোই যুদ্ধবিরতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এ সময় সবকটি সম্মুখ যুদ্ধের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হামলার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় পুরোপুরি আন্তরিক না হয় আর যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নেয়, তাহলে ইউক্রেনও সম্পূর্ণ যৌক্তিকভাবে জবাব দেবে। বৈঠকে পাল্টা হামলা ও ওডেসা সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষার বিষয় উঠে আসে। এর মধ্যে ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়াম জানায়, এই অর্থ যুদ্ধের মধ্যেও অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভ প্রশাসনকে সহায়তা করবে। পূর্ব এশিয়ায় কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। জাপানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা ইস্যুতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে চীন। টোকিওকে পারমাণবিক অস্ত্র অর্জনের চিন্তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। জাপানের পারমাণবিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া ও রাশিয়াও। জাপানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এমন পরিকল্পনায় সতর্ক বার্তা দিয়েছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টোকিওকে পারমাণবিক অস্ত্র অর্জনের চিন্তা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ভুল পথে এগিয়ে যাওয়া বন্ধ করতে হবে। জাপানের পারমাণবিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জন বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। পাশাপাশি টোকিওর অপারমাণবিক অবস্থান থেকে সরে আসা উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করছে রাশিয়া। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং আগামী মাসে চীন ও জাপান সফর করতে পারেন। স্থানীয় সময় সোমবার একটি টেলিভিশন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ন জানান, জানুয়ারির শুরুতে লি জে-মিয়ং ও শি জিনপিং এর বৈঠকের প্রস্তুতি চলছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা আসতে পারে। লি জে-মিয়ং জুনে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম চীন সফর। সম্ভাব্য ওই বৈঠকে উত্তর কোরিয়া ইস্যু ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ভেনেজুয়েলা উপকূলে আরও একটি তেলের ট্যাঙ্কার ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজটিতে ভুয়া পতাকা উঠছিল। দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দের পরপরই এই ঘটনা ঘটল। কারাকাস ওয়াশিংটন উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় সামরিক তৎপরতা জোরদার করছে ট্রাম্প প্রশাসন। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। রোববারের অভিযানে ভেনেজুয়েলার নৌবহরে থাকা একটি তেলের ট্যাঙ্কার ধাওয়া করে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটিতে ভুয়া পতাকা উঠছিল এবং এটি অবরুদ্ধ করার জন্য বিচারিক আদেশ রয়েছে। গত সপ্তাহে ভেনেজুয়েলামুখী সব জ্বালানি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, মাদক কারবারে জ্বালানি তেলের অর্থ ব্যবহার করছে কারাকাস। এর আগে দুটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন সেনারা। গত সপ্তাহ পর্যন্ত ভেনেজুয়েলার জলসীমায় থাকা বা দেশটির কাছাকাছি আসা ৮০টি জাহাজের মধ্যে ৩০টিরও বেশি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। কারাকাস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের সম্পদ চুরির চেষ্টা করার অভিযোগ এনেছে। এই উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোয় নৌবন্দর ও বিমান ঘাঁটিতে সক্রিয় নৌ ও বিমান চলাচল। গণমাধ্যম বলছে, রোববার মার্কিন নৌবাহিনীর রিফুয়েলিং তেলের জাহাজ বন্দরে অবস্থান করতে দেখা যায়। মার্সেদিতা বিমান বন্দরেও একটি সামরিক বিমান উঠতে দেখা গেছে। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পদক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ভেনেজুয়েলায় কোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ শুধু ওই দেশের জন্যই নয়, বরং পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি।